আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা। আচ্ছা, তো তোমরা বলো তো আজকে কি পড়াবো? হ্যালো এভরিওয়ান, তোমরা বলো তো আজকে আমরা কি পড়বো, বলো দেখি। তোমরা একটু কমেন্টে জানাও আজকে আমরা কি পড়বো। কমেন্টে বলো দেখি আজকে আমরা কি পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্স গ্রাফ এর উপর ক্লাস 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে এখন যুক্ত আছে মাত্র 11 জন। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও। আচ্ছা, শশী বলছে গ্রাফ, তারপরে হচ্ছে অমি, নাইম আদনান অমি বলছে হচ্ছে গ্রাফ। আচ্ছা, তো তোমরা এটা বলো তো চ্যাপ্টার 6 এর পর থেকে। শশী আবার বইলাও দিছে চ্যাপ্টার 6 এর পর থেকে। গুড, তুমি হচ্ছে ভালো মতোই তুমি জানছো। আচ্ছা, তো আমরা হচ্ছে গ্রাফ স্পেশাল লাইভ আমি বলছিলাম যে কটা ক্লাস লাগে, তবে চেষ্টা করবো 3টা ক্লাসের মধ্যে শেষ করে দিতে। তো আমি জানি না আজকে ক্লাসের মধ্যে শেষ করতে পারবো কিনা, কারণ এখনো অনেকগুলো প্রশ্নই কিন্তু রয়ে গিয়েছে আমাদের। তারপর হচ্ছে আমি ট্রাই করব। চলো আমরা হচ্ছে শুরু করি। তোমাদেরকে হচ্ছে পড়াইছিলাম 6ষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত, রাইট? আজকে আমরা 7ম চ্যাপ্টার থেকে আমরা আজকে ট্রাই করব। তার আগে দেখি 6ষ্ঠ চ্যাপ্টারের কোনটা শিখাইছি। পি এর সাথে ইকের গ্রাফটা শিখাইছিলাম, পি এর সাথে ইকের, হ্যাঁ। আচ্ছা, তারপরে বিভব শক্তি গ্রাফ শিখেছিলাম। বিভব শক্তি গ্রাফটা কিরকম হয়ে থাকে মনে আছে সবার? বলো তো, বিভব শক্তি গ্রাফ উপরের দিকে হয় নাকি নিচের দিকে হয়? বলো, তোমাদের একটা কোশ্চেন করতেছি। বিভব শক্তির গ্রাফ কি এইটা? এটা এ লিখলাম। বিভব শক্তি গ্রাফ কি এ নাকি বি? কোনটা হবে? এই যে এইচ এর সাথে ইপি, এইচ এর সাথে ইপির গ্রাফ কোনটা বলো, এ নাকি বি? এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছি, দেখি তোমাদের কতটুকু মনে আছে। বিভব শক্তির গ্রাফটা কোনটা হবে বলো। আচ্ছা, তোমাদের হচ্ছে কাজ ক্ষমতা শক্তি শেষ হয়েছে। আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে মহাকর্ষ থেকে। আজকে আমরা পড়বো মহাকর্ষ চ্যাপ্টার থেকে। আচ্ছা, কোশ্চেন করছো ইমাদ, কোশ্চেন করছে আমার কি মিস গেল সেকেন্ড ক্লাস? ইমাদ ইফতেখারুল, অ্যাকচুয়ালি তোমার সেকেন্ড ক্লাস মিস গেছে কিনা আল্লাহ জানে ভালো। তারপরে মুসলিমা খাতুন বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুরাজ সুলতানা শশী কোশ্চেন করছে এ বিভব শক্তির ক্ষেত্রে তুমি যত হাইট যত বাড়তে থাকবে তোমার ইপি এর মান তত বাড়তে থাকবে। সো শশী তুমি কারেক্ট আনসার দিয়েছো। নাইম আদনান অমি তুমি কারেক্ট আনসার দিয়েছো। তো আমাদের সাথে 16 জন যুক্ত আছে। তোমরা একটু দ্রুত একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তোমরা যত বেশি মানুষ ক্লাস করবে তত বেশি আমি উৎসাহ নিয়ে ক্লাস করাতে পারবো। আচ্ছা, তো এখন চলো আমরা আমাদের মেইন পড়াতে চলে যাই। আমরা 5ম চ্যাপ্টার পর্যন্ত পড়ছি, হ্যাঁ। তো আজকে আমরা পড়বো হচ্ছে 6ষ্ঠ চ্যাপ্টারে। আমি তোমাদেরকে আরেকবার রিপিট করি, যারা আজকে ক্লাসটা নতুন দেখতেছো তাদেরকে একটু বলতেছি, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফিজিক্সের যত গ্রাফ আছে এইচএসসি তে অথবা অ্যাডমিশনে আসছে এরকম যত গ্রাফ আছে সবকটা আমি একসাথে করছি। একসাথে করে তোমাদের লাইভ ক্লাসটা নিচ্ছি। এই লাইভ ক্লাস অলরেডি 2টা হয়ে গেছে, আজকে 3য় লাইভ ক্লাস। তো আজকে আমরা শিখবো হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারে, মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের আমরা গ্রাফ রিলেটেড প্রবলেম সলভ করব। এখন আমি তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 17 সালে আসছে এবং চিটাগাং বোর্ড 17 সালে আসছে। ওকে, তো প্রশ্নটা হচ্ছে পৃথিবীর, ও আচ্ছা এটা আমি করাইছি, এটা কোনটা করাইছি? ওই যে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - h বাই আর, ওই যে এটা গ্রাফটা আমি করাইছি মনে পড়ে? এই যে জি প্রাইমের সাথে এইচ এর সম্পর্কটা ছিল এরকম, হ্যাঁ। এখানে জি এখানে এইচ, এটা যত হইতেছে হাইট বাড়তে থাকে তত জি প্রাইমের মানটা কমতে থাকে, এটা তোমরা জানো। এটা আমি করাইছি।
এটা আমি ভুলে ধরে ফেলছিলাম। এর পরেরটাতে আসো, পরেরটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2016-তে, কুমিল্লা বোর্ড 2016। এটা একটা বহুপদী প্রশ্ন। এখানে পাশে একটা গ্রাফ এঁকে দেওয়া হয়েছে, গ্রাফটা হচ্ছে এরকম, এইভাবে উপরে চলে গিয়ে আবার এভাবে নিচে চলে গেছে। এই বিন্দুটা হইতেছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট, এই বরাবর হচ্ছে জি, জি এর মান হচ্ছে 9.8। তারপরে এইখানে একটা বি বিন্দু দিছে, এই বি বিন্দুতে এটা হইতেছে গিয়া এই পাশে হইতেছে গিয়ে আর, এইটা হইতেছে গিয়ে আর, এটা হইতেছে গিয়ে r/2, এবং এইখান থেকে এখানে একটা বিন্দু দিছে, সি বিন্দু দিছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। আচ্ছা, তাহলে এখানটা হবে গিয়ে কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব। দেখো এটা একটা গ্রাফ দিয়ে দিছে, এটা হচ্ছে উদ্দীপক, এটা উদ্দীপকে গ্রাফটা দিয়ে দিছে, এবং প্রশ্ন বলছে যে অপশন 1 এটা বহুপদী প্রশ্ন। এটা কি একটা বহুপদী প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ, এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য, এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কি হবে? সর্বোচ্চ। এটা হলো প্রশ্নে দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, আমরা তো জানি না এটা সত্য কিনা। অপশন 2 হচ্ছে সি বিন্দুতে বস্তুর ওজন যে কোনো বিন্দুর চেয়ে বেশি, সি বিন্দুর বস্তুর ওজন যে কোনো বিন্দু থেকে বেশি, যে কোনো বিন্দু থেকে বেশি। এটা দিছে আমাদের অপশন 2। এরপর আমাদের অপশন 3 দিছে বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক, বি বিন্দুর জি এর মান এ বিন্দুর অর্ধেক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অপশনগুলি। তো আমরা এখন চেক করব কোন অপশনটা সত্য। সর্বপ্রথম বলছে এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি, তো এই বিন্দু কোনটা? যেখানে জি হচ্ছে ম্যাক্সিমাম। একটা জিনিস খেয়াল করে দেখো, জি এর মান 9.8, এখানে প্রত্যেকটা জায়গায় জি এর মান কিন্তু কম। খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, কেন্দ্র হতে দূরত্ব মানে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আর। কেন্দ্র হতে আর দূরত্ব মানে কি? ভূপৃষ্ঠে না? কেন্দ্র হতে আর দূরত্ব মানে কি? ভূপৃষ্ঠেই তো। এই যে খেয়াল করে দেখো, আমি যদি পৃথিবী আঁকি, এই যে কেন্দ্র থেকে এটা হচ্ছে আর দূরত্ব, কেন্দ্র হতে দূরত্বটা কত? আর। এটাকে আমি ভূপৃষ্ঠ বলতে পারি না? সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, তোমরা ক্লিয়ারলি মনে হয় দেখতে পাচ্ছ। আমি একটু চেক করি, ফোকাসটা লক করি। হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। তো আমাদের সাথে এখন লাইভে যুক্ত আছে মাত্র 14 জন। আচ্ছা, এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ, এটা আমরা এখন চেক করবো। এটা কিভাবে চেক করতে পারি? আমরা জি এর ভ্যালুটা দিয়ে চেক করতে পারি। আমাদের জি এর ভ্যালু কত? 9.8। তো জি এর ভ্যালু যেহেতু 9.8, আমাদের বুঝেই আমরা ফেলছি যে এটা আসলে ভূপৃষ্ঠে আছে। ওকে, আচ্ছা, এরপরে এখান থেকে তুমি যত বামে যাবা, খেয়াল করে দেখো, আর যত ডানে যাবা, এই বামে তুমি যেতেছো জি এর মান কমতেছে, ডানে তুমি যেতেছো জি এর মান কমতেছে। এটা মিনিংটা কি? এটা মিনিং হইতেছে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও তোমার কি হবে? মহাকর্ষীয় প্রাবল্যটা কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও তোমার মহাকর্ষীয় প্রাবল্যটা কমতে থাকবে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি মহাকর্ষীয় প্রাবল্য ম্যাক্সিমাম হইতেছে ভূপৃষ্ঠে। মহাকর্ষীয় প্রাবল্য ম্যাক্সিমাম কোথায়? ভূপৃষ্ঠে। তার মানে এইটাই তো আমাদের ভূপৃষ্ঠ, ঠিক কিনা? এটাই তো আমাদের ভূপৃষ্ঠে, এই যে জি এর মান 9.8। সো আমরা বলতে পারি আমাদের মহাকর্ষীয় প্রাবল্য ম্যাক্সিমাম হইতেছে ভূপৃষ্ঠে। যেহেতু আমরা জানি এইটা মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে ম্যাক্সিমাম হয়ে থাকে ভূপৃষ্ঠে, দ্যাটস ওয়াই আমাদের আনসারটা হবে এ বিন্দু। ঠিক আছে, এখন তোমরা একটা প্রশ্ন করতে, ভাই আপনি কিভাবে বুঝলেন মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে? এটা খুব সিম্পল একটা ব্যাপার। তোমরা মহাকর্ষীয় প্রাবল্য সূত্র তো পারো, -gm ডিভাইডেড বাই আর, -gm ডিভাইডেড বাই আর। অ্যাকচুয়ালি আরটা আসলে কি বুঝে যাচ্ছে? আরটা হইতেছে কি? তোমার দূরত্ব। হ্যাঁ, তোমার দূরত্ব। তো তুমি এই যে -gm ডিভাইড বাই আর, এটার সাথে কিন্তু জি এর একটা সম্পর্ক আনা সম্ভব। কিভাবে আনা সম্ভব তোমাদেরকে দেখাই। তোমরা জানো প্রাবল্যের সূত্রটা, তোমরা জানো, খেয়াল করে দেখো, এইখানটাতে জি এর সাথে আমি সম্পর্ক আনবো। কার সাথে? আর এর সাথে আমি সম্পর্ক আনবো না, আমি জি এর সাথে সম্পর্ক আনবো। আমরা জানি জি ইজ ইকুয়াল টু কি? gm ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, তো এইটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, gm ডিভাইডেড বাই আর লিখে আরেকটা 1/r লিখতে পারি। ঠিক আছে, তো এই ভ্যালুটাই তো আসলে ভ্যালু। যদি আমরা ভ্যালু দেখি, আমরা জানি v ইকুয়াল টু -gm বাই আর, এটাই তো। তাহলে এইটার সাথে এটা মিলা গেল না? তাহলে এইখানে তাহলে আমরা কি বলতে পারি? জি এর সাথে এই পুরোটা কি সমানুপাতিক না? তার মানে জি এর মান যত বাড়বে বি এর মানও তত বাড়বে। আমরা এই থিওরি দিয়ে এটা সলভ করতেছি। আমরা কোন থিওরি দিয়ে সলভ করতেছি? জি এর মান যত বাড়বে বি এর মান তত বাড়বে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, জি এর মান কোথায়
সর্বোচ্চ। জি এর মান যেখানে সর্বোচ্চ, বি এর মান সেখানে সর্বোচ্চ। খুবই সিম্পল আনসার, জি এর মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ। তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও তোমার জি এর মান কমবে, ভূপৃষ্ঠ থেকে তুমি নিচে গেলেও জি এর মান কমবে। দ্যাটস ওয়াই তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও তোমার মহাকর্ষীয় বিভব কমবে, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও তোমার মহাকর্ষীয় বিভব কমবে। সো মহাকর্ষীয় বিভবটা ম্যাক্সিমাম হয়ে থাকবে এ বিন্দুতে। এরপর 2 নম্বর পয়েন্ট আমরা চেক করি, সি বিন্দুর বস্তুর ওজন যে কোনো বিন্দু থেকে বেশি। এটা ভুল। কেমনে বুঝবা ভুল? সি বিন্দুতে বস্তুর ওজন কার উপর ডিপেন্ডেন্ট? জি এর উপর ডিপেন্ডেন্ট না। দেখো এই বিন্দুতে বস্তুর ওজনটা হবে ম্যাক্সিমাম, সি বিন্দুতে বস্তুর ওজনটা হবে আরো কম। কেন কম হবে খেয়াল করে দেখো, এই মানটা কি আনুমানিক 4.9 এর মতো হবে না? তো যেখানে জি এর মান 4.9 সেখানে ওজন কেমনে ম্যাক্সিমাম হয়? কারণ আমরা জানি ওজন W ইকুয়াল টু কি? W ইকুয়াল টু mg। তার মানে ওজন জি এর সাথে সমানুপাতিক। জি যেখানে বেশি, ছোটাতে জি যেখানে বেশি, ওজনও সেখানে বেশি। যেহেতু ছোটাতে জি এই বিন্দুতে বেশি, তাহলে আমরা বলতে পারি ওজনও এই বিন্দুতে বেশি হবে, সি বিন্দুতে ওজন বেশি হবে না। সো এটা হচ্ছে মিথ্যা কথা, ঠিক আছে? বি বিন্দুর জি এর মান এ বিন্দুর অর্ধেক, এটা একটা প্রশ্ন করছে। খেয়াল করে দেখো, বি বিন্দুটা অ্যাকচুয়ালি কি r/2, বি বিন্দুটা কি r/2। এখন আমাদেরকে বের করতে হবে বি বিন্দুতে জি এর মানটা কত। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার আন্দাজ, কমন সেন্স কি বলে? আন্দাজের উপর দেখলে তো বুঝা যায় এটা অর্ধেক, বাট আমরা আন্দাজের উপর কাজ করব না, আমরা ম্যাথ করে দেখব। আমরা এখন ম্যাথ করে দেখব, ঠিক আছে? আমি এটা মুছে ফেলতেছি, এই লাস্ট লাইনটা শুধু রাখলাম। আমি এখন তোমাদেরকে দেখাবো যে বি বিন্দুতে জি এর মান কত। এই বিন্দুতে জি এর মান জানো তো 9.8, আমি বি বিন্দুতে বের করে দিই। বি বিন্দুতে যদি আমি জি এর মান নির্ণয় করতে যাই, আমরা সূত্র জানি জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটাই তো আমরা জানি, তাই না? এখন এইটা কি r/2, অর্থাৎ এইচ এর মানটা কি হবে? r/2 হবে। এই দেখছো হয়ে গেল। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু g/2, আমি প্রুফ করে দিলাম, আমি তোমাদের প্রুফ করে দিলাম জি প্রাইম ইকুয়াল টু g/2। তার মানে বি বিন্দুতে, তাহলে আমরা বলতে পারতাছি বি বিন্দুতে জি এর মানটা হবে g/2, আর এই বিন্দুতে জি এর মান ছিল জি, তাহলে আমরা কি বলতে পারলাম? আমরা প্রমাণ করে ফেললাম এটা অর্ধেক। সো 3 নম্বর অপশনটা কারেক্ট। তোমরা আমাকে কমেন্টে জানাও কে কে বুঝছো যে আনসার হবে 1 ও 3, আনসার হবে 1 ও 3 আনসার। তোমরা কমেন্টে জানাও যে এই ম্যাথটা বুঝছো কিনা। সুন্দর একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও, ম্যাথটা বুঝছো কিনা। সুন্দর একটা প্রশ্ন ছিল আই থিঙ্ক। আমি তাহলে পরবর্তী প্রবলেমে চলে যেতে পারবো। একটু কমেন্টে বলো ভাই, একটু কমেন্টে দ্রুত বলো যে ম্যাথটা বুঝছো কিনা, প্রশ্নটা বুঝছো কিনা। আচ্ছা, সবাই বলছো যে হ্যাঁ বুঝছি, অর্পি বুঝছে, শশী বুঝেছে। আচ্ছা, তো যারা পরবর্তীতে যুক্ত হয়েছো তারা হচ্ছে লাইভটা টেনে দেখে নিও, ঠিক আছে? যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমি অনেক সুন্দর করে বুঝে দিছি, তোমরা লাইভটা টেনে দেখে নিও। আচ্ছা, এরপর হচ্ছে ওই যে জি এইচ বাড়লে জি কমা যায়, এটা ইয়াতে আসছে, চিটাগাং বোর্ডেও আসছে, এটা আমি দেখালাম, এটা দেখাইছি তো। এই যে এইচ বাড়লে জি এর মানটা কি হয়? নিচে কমা যায়। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের মহাকর্ষ চ্যাপ্টার শেষ। মহাকর্ষ চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন আসে নাই। আমরা এখন চলে যাব সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্মতে। আমরা এখন কোনটা শিখব? পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্ন যদি আমরা একটুখানি দেখি, এই প্রশ্ন আসছে ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019। তো প্রশ্নটা হল স্থিতিস্থাপকতার সীমার মধ্যে
স্থিতিস্থাপকতার সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ হলে ভার এর সঠিক লেখচিত্র কোনটি? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমরা প্রশ্ন আরেকবার বোঝার চেষ্টা করি যে স্থিতিস্থাপকতার সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ হলে ভারের সঠিক লেখচিত্র কোনটি। আমি যদি অপশনগুলো দিই, এখানে অপশন এ তে বলা হয়েছে এক্স অক্ষ বরাবর ভার এবং ওয়াই অক্ষ বরাবর সম্প্রসারণ। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে সেম আমি লিখলাম না, প্রত্যেকটাতে এক্স অক্ষ বরাবর হচ্ছে ভার, প্রত্যেকটাতে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সম্প্রসারণ। তো আমরা হুকের সূত্রটা জানি, আমরা হুকের সূত্র কি জানি? এফ প্রপোর্শনাল টু মাইনাস অফ কে এক্স, অর্থাৎ তোমার এফ এর মান যত বাড়বে এক্স এর মানও তত বাড়বে। এই যে ভার, অ্যাকচুয়ালি ভার বলতে কিন্তু বল বোঝায়, ভার মানে কিন্তু ভর না। ভর এবং ভারের মধ্যে পার্থক্য আছে, ভর ভার্সেস ভার। ভরের একক হইতেছে কেজি, ভারের একক কিন্তু নিউটন। ভর বলতে কিন্তু ম্যাসকে বোঝায় আর ভার বলতে কিন্তু ফোর্সকে বোঝায়, ঠিক আছে? সো আমরা এখানে বলতে পারি এই এফ এর কথা বলতেছে। এখন এফ আসলে কি, ভার যত বাড়তে থাকবে এক্স এর মানটা কি, এক্স এর মানে নেগেটিভ বলতে তো আসলে বিপরীত দিক বুঝাইতেছে, নেগেটিভ বলতে বিপরীত দিকটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে হুকের সূত্র তুমি পুরোপুরি তো লিখতে পারো না এইভাবে, মানে আমি তোমাকে একটু গুছাই বলি। তুমি এটাকে এভাবে বলা যায়, তুমি একটা জিনিসকে তুমি যত টানতে থাকবা, হ্যাঁ, তত তোমার কি হতে থাকে, সম্প্রসারণ হতে থাকবে না? তো কোনো কিছু টানা মানে কি, কোনো কিছু টানা মানে ভারের মান দীর্ঘ হওয়া। তো ভারের মান বাড়লে সম্প্রসারণ কি কমে নাকি বাড়ে? সম্প্রসারণ তো বাড়বে। মানে এখানে মডুলাস অফ কে এক্স হবে, এফ ইজ ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস অফ কে এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, কে এক্স হয়ে যাবে, ঠিক আছে? মানে এফ এর সাথে এখানে এক্স এর সম্পর্কটা হবে সমানুপাতিক। সো তোমাদের একটা প্রশ্ন, ভাই আপনি মডুলাস কেন দিলেন? মডুলাস তো ভাই অবশ্যই দিব, সম্প্রসারণটা কি বাড়তেছে না, তার মানে কি এখানে তো এক্স এর মান তো নেগেটিভ না, এক্স এর মান তো পজিটিভ। এক্স এর মান পজিটিভ কেমনে বানায়, নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে বানায়, মডুলাস করে। সো এখানে 100% শিওর এখানে মডুলাস হবে। মডুলাস হওয়া মানে এফ এর সাথে এক্স এর সম্পর্কটা হবে সমানুপাতিক। হ্যাঁ, এখানে এফ, আমি বারবার এফ বলতেছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, এটা হচ্ছে ভার। ভার মানে কি, তুমি যত বল প্রয়োগ করবা, তুমি যত বেশি, তুমি একটা নর্মাল একটা রাবারকে চিন্তা করো, তুমি রাবারকে যত টানবা, রাবার কি সম্প্রসারণ হবে না? তাহলে বল বাড়লে সম্প্রসারণ বাড়ে, বল বাড়লে সম্প্রসারণ বাড়ে। সো 100% শিওর এটা আনসারটা এইটা হবে, ঠিক আছে? কারণ সমানুপাতিক সম্পর্ক, এটা তো সমানুপাতিক সম্পর্ক না, এটা হচ্ছে গিয়ে খাড়া নিচের দিকে। এটা মানে তুমি ভার বাড়াইতেছো, সম্প্রসারণ কমতেছে, এটা কি সম্ভব? জীবনে কি এটা সম্ভব? তুমি যত বেশি টানতেছো ওটা আরো ছোট হয়। এরকম কি তুমি রিয়েল লাইফে কোনো এক্সাম্পল জানো যে জিনিসকে টানলে ছোট হয়? না, একমাত্র সিগারেট টানলে ছোট হয়, বাট এটা ব্যতীত আর অন্য কোনো কিছুই টানলে ছোট হয় না। আচ্ছা, আমরা এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। আমাদের নেক্সট প্রবলেমটা কিন্তু সপ্তম চ্যাপ্টারেরই, দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি। আচ্ছা, তোমাদেরকে এখন আমি চলে যাব দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতিটাতে। এটা আসছে কোন সালে? এটা আসছে বরিশাল বোর্ড 2019। দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্র প্রকৃতি কোনটি? মানে তুমি দৈর্ঘ্য যত বাড়াইবা, দৈর্ঘ্য দিক দিয়ে তোমার বিকৃতি যত বেশি হবে। এবার আবার হলো পার্শ্ব বিকৃতি।
খেয়াল করে দেখো দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির মধ্যে আসলে সম্পর্ক কোনটা হবে। তোমরা জানো পয়জনের অনুপাত সম্পর্কে, তোমরা জানো যে পয়জন অনুপাতের ক্ষেত্রে আসলে কারা কারা থাকে, দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি, এই দুইটা জিনিস থাকে, ঠিক আছে। সো আমাদের অবশ্যই বলতে হবে এই পয়জন অনুপাতটা ফিক্সড রাখার জন্য অনুপাতটা কি হইতে হয়, ফিক্সড হইতে হয়। আমরা যেমন এইভাবে বলতে পারি y = a/b, ঠিক আছে। এখানে yটা হচ্ছে ফিক্সড, এখানে yটা কি ফিক্সড। আচ্ছা, এখন তোমাকে যদি বললা দেই যে দৈর্ঘ্য বিকৃতি বাড়তেছে, মানে a বাড়তেছে সাপোজ, তাহলে কি b ও বাড়বে, অথবা উল্টাটা বলা যায় b বাড়লে a বাড়বে, তাই না। কোনো একটা জিনিসকে ফিক্সড রাখতে হলে একটা বাড়লে আরেকটা বাড়াইতে হবে। যেমন a এর মান আগে ছিল 10, হ্যাঁ, আর b এর মান আর y এর মান হয়ে যাচ্ছে 2, তাইলে b এর মানটা তোমাকে অবশ্যই কত হইতে হবে, 5 হইতে হবে, তাই না। এখন তুমি যদি a এর মান যদি 20 বানাই ফেলো, a এর মান যদি তুমি 20 বানাই ফেলো, তো এটা তো ফিক্সড, এটা থাকবে ফিক্সড, তখন সেক্ষেত্রে তোমাকে b এর মান কত করতে হবে, 10 করতে হবে না। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন 10 করব, কারণ এই যে এইটা a ভাগ b এর মানটা 2 হইতে হবে, 20 থেকে 10 ভাগ করলে आंसर 2 হয়। অর্থাৎ তুমি a বাড়াইলে b বাড়বে, অথবা উল্টাটাও বলা যায় b বাড়াইলে a বাড়বে। তো আমরা জানি একটা জিনিস বাড়াইলে আরেকটা জিনিস বাড়লে সেটার অনুপাতটা কিরকম হয়ে থাকে, সেটার গ্রাফটা সমানুপাতিক গ্রাফ হয়ে থাকে। সো আমরা এটা বলতে পারি যেহেতু পয়জন অনুপাতকে ফিক্স রাখতে হবে, পয়জন অনুপাতকে ফিক্স রাখতে হলে আমাদের দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাতটা ফিক্সড হতে হবে। তো অনুপাত ফিক্সড হওয়ার উপায়টা কি, একটা বাড়লে আরেকটা বাড়বে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এটা সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রবলেমে চলে যাই। তো আমাদের নেক্সট প্রবলেম যেটা, ওই প্রবলেমটা আসলে কোথা থেকে আসছে চলো একটুখানি আমরা দেখি। এটা সপ্তম চ্যাপ্টারে ছিল, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে সপ্তম চ্যাপ্টারে কৈশিক নল টপিক থেকে পদার্থের গাঠনিক। আমরা রয়ে গেছি পদার্থের গাঠনিক। এখানে প্রশ্ন হচ্ছে, এটা আসছে কোনো নির্দিষ্ট স্থানে, কোনো নির্দিষ্ট স্থানে কৈশিক নলে উত্থিত পানির উচ্চতা h, উত্থিত পানির উচ্চতা h ও কৈশিক নলের ব্যাসার্ধ কৈশিক নলের ব্যাসার্ধটা দিয়ে দিছে r। তো তোমাকে বলছে নিচের কোন গ্রাফটি সঠিক। অপশন এ, h এবং r এর সম্পর্কটা এইভাবে নিচের দিকে চলে যাচ্ছে। অপশন বি, h এবং r এরকম হবে। অপশন সি, h এবং r এর সম্পর্কটা এরকম। তোমরা এটা বলো দেখি h এবং r এর সম্পর্কটা কিরকম। অপশন ডি, 1/r এবং h এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো এটা কোনটা হতে পারে, h এর সাথে r এর সম্পর্কটা কিরকম। তোমরা যে কৈশিক নলের যে সূত্রটা, হ্যাঁ, তো এইটার সূত্রটা তোমরা আমাকে কমেন্টে বলো দেখি এটা কোন টাইপ হতে পারে, h এর সাথে r এর সম্পর্ক কোনটা হবে। তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, তো টানা কয়েকটা করে দিলাম। তোমরা আমাকে কমেন্টে জানাও h এর সাথে r এর সম্পর্কটা কিরকম। তোমাদের 20 সেকেন্ড সময় দিলাম। আমি তোমাদের কমেন্ট যদি পড়ি, আমার প্রশ্ন ছিল h এর সাথে r এর সম্পর্কটা কিরকম, আনসার কোনটা হবে। মাহির হাসান বলছে ডি, সুরাইয়া সুলতানা শশী বলছে ডি। আচ্ছা, ডি এইটা আর এটা তো একই কথা, এটা একই কথা না, ডি কেন হবে। আচ্ছা, এটি যে শহীদুল ইসলাম কোশ্চেন করছে প্রতি অধ্যায়ের, ভাইয়া আপনার পড়ানোর প্যাটার্নটা কি, আমাদের পড়ানোর প্যাটার্নটা কি সেটা না, আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে এখন গ্রাফ স্পেশাল লাইভ ক্লাসগুলো নিচ্ছি। তো আমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আজকে 3 নাম্বার ক্লাস। মানে তোমাদের এইচএসসিতে এবং অ্যাডমিশনে 2টা মিলাইয়া যত গ্রাফের প্রশ্ন আছে আমি সবকটা একত্রিত করে তোমাদের ক্লাস নিচ্ছি। এইচএসসিতে এবং হইতেছে অ্যাডমিশনে যত প্রবলেমস আসছে সবকটা আমি একত্রিত করে এই গ্রাফ লেকচারটা নিচ্ছি। আচ্ছা, শশী বলতেছে
আচ্ছা অপশন বি তে তো আমি চিত্রই আঁকি নেই। হ্যাঁ হ্যাঁ, অপশন বি যে এইভাবে যাবে উপরের দিকে, আমি এটা আঁকি নেই। অপশন বি চিত্রটা আমি আঁকি নেই। আচ্ছা, এটি যে শহীদুল ইসলাম বলছে অপশন সি, তারপরে মাহির হাসান বলছে অপশন ডি, তারপরে শশী বলছে অপশন বি। কি ঠিক আছে? এই যে অপশন বিটা ঠিক করে ফেললাম। এখন আমার প্রশ্ন হলো কি হতে পারে, এই যে আর এর সাথে এইচ এর সম্পর্কটা কিরকম তোমরা বলো দেখি। এইটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এই দুইটা তো সেম, এই দুইটা তো সেম। আমার কথা কি বুঝতে পারতেছো? এই দুইটা তো সেম। কারণ কি, এইচ এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হওয়া যে কথা, আর এইচ এর সাথে 1/r এর সম্পর্ক সমানুপাতিক হতে একই কথা। এই দুইটা তো সেম। আমার কথা বুঝছো? তাহলে দুইটা হবে না, ওই দুইটা থেকে একটা হবে। এটা মানে কি, তুমি যত কৌশিক নলের আর এর মান বাড়াচ্ছ তত তোমার এইচ এর মান কিন্তু বাড়তেছে। তুমি কৌশিক নলের যত আর এর মান বাড়াচ্ছ তত তোমার এইচ এর মান বাড়তেছে। এখানে একটু কথা আছে, সেটা হলো তোমরা এটা মনে হয় জানো যে কৌশিক নলের ক্ষেত্রে মেইন বেসিকটা যেটা, তুমি যত মোটা করে ফেলো কৌশিক নলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তোমার নলটা, এটা থিওরিটিক্যাল আনসার আর কি, এটা ম্যাথমেটিক্যাল যে আনসার দিবা না, মানে এটা সূত্র টুত্র দিয়ে কাহিনী করার দরকার নাই। তোমার কৌশিক নলটা যত মোটা হয়ে যাবে তত সে কম উপরে উঠবে। কৌশিক নলটা যত মোটা হয়ে যাবে তত সে কম উপরে উঠবে। এখন তুমি বলতে পারবে ভাইয়া তাহলে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন তুমি আমার জিনিসটা শোনো, ব্যস্তানুপাতিক আসলে দুই রকমের আছে। মানে তোমাদের কাছে মনে হবে ব্যস্তানুপাতিক তো ভাইয়া সবসময় এরকমই, এইটাকে আসলে আমরা ব্যস্তানুপাতিক বলবো না, এটা হইতেছে সমানুপাতিক রেটে কমতেছে। কৌশিক নলের ক্ষেত্রে এই ঘটনাই ঘটে, সমানুপাতিক রেটে কমে। হ্যাঁ, এর জন্য তোমাদের কাছে অনেক সময় মনে হয় এটা ব্যস্তানুপাতিক। এটা মানে ইকুয়েশন দিয়ে অথবা যেমনি দিয়ে বলো না কেন, এটা দেখতে ব্যস্তানুপাতিক মতো মনে হয়। বাট ফিজিক্স ইজ নট অনলি ম্যাথমেটিক্স, ফিজিক্স ইজ অলসো ফিজিক্স। মানে ফিজিক্স হচ্ছে তোমার রিয়েল লাইফ দিয়ে চিন্তা করতে হবে। রিয়েল লাইফ যদি তুমি চিন্তা করে থাকো, এটা মনে করো কৌশিক নল, এটা যত বেশি মোটা হবে মানে কি আর এর মান বাড়া, আর এর মান যত বাড়বে এইচ এর মানটা কি তত কমবে না? তুমি যত মোটকা জিনিস নিবা তত এটা কম উপরে উঠবে না? তুমি রিয়েল লাইফ দিয়ে চিন্তা করো, তুমি একটা বালতি নিলাম, একটা বালতিতে বালতি পূর্ণ করে তুমি পানি নিলাম, আর একটা বোতলে তুমি জাস্ট এক মুখ পানি নিলাম। এখন বালতিতে এত, মানে বালতির সমান উচ্চতারই একটা বোতল নিলাম, বালতিতে এত পানি রেখা উচ্চতা মনে করো হইলো 100 সেন্টিমিটার, আর বোতলে অল্প পানি রেখে 100 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে কি আর এর সাথে সম্পর্ক না? তোমার বালতি আর এর মান বেশি, তো আর এর মান যদি বেশি হয়ে থাকে তার মানে এইচ এর মানটা কি কম হবে না? খুব সিম্পল একটা থিওরি, যে যত চিকন হবে আর যত মোটা হবে এর মধ্যে পার্থক্য কি? মোটা মনে করে এতখানি পানি, হ্যাঁ, আর চিকনে কি এতখানি পানি হয়ে যাবে না? তার মানে ব্যাপারটা হলো এখানে আরো, যদি R1 ধরি, এটা যদি R2 ধরি, R1 গ্রেটার দেন R2, কিন্তু H এর ক্ষেত্রে এটা যদি H1 ধরি, এটা যদি H2 ধরি, তাহলে কি হয়ে যাবে? H2 গ্রেটার দেন H1। তাহলে কি এটা উল্টা সম্পর্ক হয়ে গেল না? তার মানে আর এর মান যত বাড়বে H এর মান তত কমতে থাকবে। সো এটাকে ব্যস্তানুপাতিক বললো না, এটাকে কি বলবা? এটাকে বলবা হচ্ছে সমানুপাতিক কিন্তু নেগেটিভলি। তার মানে আর এর মান যত বাড়বে H এর মানটা সমানুপাতিক রেটে কমতে থাকবে। ঠিক আছে? এটা নিয়ে অনেকের কনফিউশন আসতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে তোমরা বুঝে ফেলেছো। আমি তাহলে পরবর্তী প্রবলেমে চলে যাই। আচ্ছা, এরপর হচ্ছে অনেক দারুণ একটা প্রশ্ন আসে, চিটাগাং বোর্ডে আসছে। এটা হলো গিয়ে তোমার সপ্তম চ্যাপ্টারেরই। তার মানে সপ্তম চ্যাপ্টার থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে। হ্যাঁ, সপ্তম চ্যাপ্টার থেকে কিন্তু ভালোই প্রশ্ন এই এইচএসসি তে আসছে। তো আমরা এখন যে প্রবলেমটা সলভ করব, এটা হলো চিটাগাং বোর্ড 2016, চিটাগাং বোর্ড 2016 তে আসা একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে বৃষ্টির ফোঁটা কি হয়েছে? বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে, বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে, বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম বেগ লেখচিত্র কিরকম হবে? দূরত্ব বনাম বেগের লেখচিত্র। তো আমরা যদি অপশনগুলো দেখি, অপশন এ,
এটা কিন্তু খুব দারুণ একটা প্রশ্ন। তো তোমাদেরকে এখন হচ্ছে শিখাবো অন্তবেগ। তোমাদের এখন কি শিখাবো? অন্তবেগ অথবা প্রান্তবেগ। ঠিক আছে, একটা বাচ্চাদের মতো শিখাবো। ধরা যাক এটা হচ্ছে মেঘ। আচ্ছা, আজান দিচ্ছে, আমি 1 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। আজান দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা শেষ হলো, আজান শেষ হয়েছে। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ শুরু করি। তো প্রশ্নে বলা হয়েছে বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়তে থাকলে দূরত্ব বনাম বেগের লেখচিত্রটা। তো বৃষ্টি, এইটা খেয়াল করে দেখেন, মেঘ থেকে কি হচ্ছে, বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি যে পড়তেছে, এখানে মনে করো যে এটা হচ্ছে আমাদের ভূমিটা। হ্যাঁ, তো তোমরা মনে হয় এটা জানো যে যদি আল্লাহ পাক আমাদের যদি এই অন্তবেগ বা প্রান্তবেগ না দিতেন তাহলে কি কি প্রবলেম হতো। এই যে আমাদের বৃষ্টির সময়, কালবৈশাখী ঝড়ের সময় যে শিলাগুলো পড়ে থাকে, এই শিলাগুলা কিন্তু অ্যাকচুয়ালি প্রান্তবেগ নিয়ে নামতে থাকে। তো প্রান্তবেগ বা অন্তবেগের বেসিকটা হচ্ছে এরকম, ওরা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত নিউটনের সূত্র মানে, কিন্তু পরবর্তী দিকে তারা নিউটনের সূত্র মানে না। তো ওইটাকে আমরা বলতেছি প্রান্তবেগ। তো প্রান্তবেগ নিউটনের সূত্র মানা মানে কি? আমরা জানি নিউটনের কিন্তু যে সূত্রগুলো আছে, একটা সূত্র কি বি প্রপোর্শনাল টু টি। ধরা যাক এইখান থেকে এতটুকু, এটা ভূমি থেকে এই উচ্চতায়, ভূমি থেকে এই উচ্চতায় এত, এই সূত্রটা মানতেছে। এটা মানে কি, সর্বপ্রথম এইখানটাতে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 হওয়ার কারণে আদিবেগটাও 0, কিন্তু টি এর মান যখন 1 হয়ে গেল তখন আদিবেগ ধরা যাক 10, টি এর মান যখন 2 আদিবেগ ধরা যাক 20, টি এর মান যখন 3 আদিবেগ বলে মানে শেষ মানে বেগটা, শুধু বেগের মান 30। এখন আল্লাহ পাক কি সিস্টেম করে দিচ্ছে, ধরা যাক এই জায়গাটা একটা শিলা আসলো, এই শিলাটা যখন নিচে পড়বে তখন সে আর বেগটা বাড়বে না, অর্থাৎ এই জায়গাটা ভি প্রপোর্শনাল টু টি, এই সূত্রটা আর খাটবে না। তার মানে এখানে যদি সূত্র না খাটে, তার মানে এখানে হলো বেগ ফিক্সড হয়ে গেছে, তার মানে টি এর মান কিন্তু তোমার এখানে বাড়তেছে, টি এর মান কিন্তু এখানে তোমার 4, কিন্তু ভি এর মান কিন্তু 30ই রয়ে যাবে। তারপর টি এর মান মনে করো 5, কিন্তু তোমার ভি এর মান 30ই রয়ে যাবে। টি এর মান মনে করো তোমার এখানে 6, ভি এর মান 30ই রয়ে যাবে। টি এর মান 7, ভি এর মান 30ই রয়ে যাবে। তার মানে এই অংশটুকু যে তারা পড়লো, এইটাই হলো প্রান্তবেগ। তার মানে প্রান্তবেগের বেসিকটা কি, যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোন একটা প্রবাহী, এখানে আমরা যে তরলটা পড়তেছি এটাকে আমরা প্রবাহী নাম বলতেছি। আমরা জানি প্রবাহী দুই প্রকার, একটা হইতেছে তরল পদার্থ আর একটা হইতেছে কি গ্যাসীয় পদার্থ। তো কোন একটা পদার্থ যদি একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি পড়তে থাকে, তাহলে আমরা যদি বলি যেই উচ্চতা থেকে, একটা উচ্চতা থেকে তো সেটা ফিক্সড হয়ে যাবে বেগটা, ওই যে বেগে সে ফিক্সড হয়ে যায় সেটাকে প্রান্তবেগ বা আমরা অন্তবেগ বলে থাকি। তার মানে ব্যাপারটা হলো একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, একটা নির্দিষ্ট পর্যন্ত সে কি করতেছে, নিউটনের সূত্র মানতেছে। এই যে এখানটার দিকে তাকাও, এই গ্রাফের দিকে তাকাও, এই গ্রাফে কি বলছে, বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্যে দিয়ে যদি পড়তে থাকে দূরত্ব বনাম বেগ, তার মানে এই গ্রাফটা কিন্তু সে মানবে। খেয়াল করে দেখো, এটা মানে কি, এটা মানে হইতেছে কি তোমার অল টাইম যাচ্ছে,
হ্যাঁ, এই যে এখান থেকে মানে যতই নিচে পড়ুক না কেন ভি প্রপোর্শনাল টু টি, এটা তো সম্ভব না। এটা মানে হইতেছে কি নিউটনের সূত্র সবসময় মানতেছে, বাট প্রান্তবেগের ক্ষেত্রে তো নিউটনের সূত্র সবসময় মানে না। প্রান্তবেগের ক্ষেত্রে নিউটনের সূত্র সবসময় মানে না। কি ঘটনা ঘটে, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সে মানে, পরবর্তীতে ভিটা ফিক্সড হয়ে যায়। তার মানে ভিটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত মানে, পরবর্তীতে কি হয়, ফিক্সড হয়ে যায়। তার মানে চিত্রতে এটা হবেই না। তার মানে কারণ কি, সর্বপ্রথম একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত মানে, এটাও কি, এটা তো হচ্ছে তোমার একটা প্যারাবোলার মতো হয়ে গেল, সো এটাও হবে না, এইটা আনসার হবে। আমি এখন প্রশ্ন করতে ভাই কেমনে বুঝে এটা আনসার হবে, কারণ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বেগ কিন্তু বাড়তেছে। এই দেখো ডট ডট যদি দিই, সাপোজ এটা t1, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 0, তাহলে আমরা কি বলতে পারি, 0 থেকে t1 পর্যন্ত টাইমটাতে, 0 থেকে t1 পর্যন্ত টাইমটাতে v প্রপোর্শনাল টু t, আর এখান থেকে ধরা যাক এটা t2, আর t1 থেকে মনে করা যাক t পর্যন্ত, এই টাইমটুকুতে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে v ফিক্সড। তাহলে v যদি ফিক্সড হয়ে যায়, এই যে দেখো v ফিক্সড হয়ে গেছে, দেখছো ফার্স্টে বাড়ছিল, এই যে এখান থেকে এত পর্যন্ত বাড়ছে, পরে এখান থেকে এখানে ফিক্সড হয়ে গেছে, এই যে ফিক্সড হয়ে গেছে। সো আমরা তাহলে বলতে পারি আমাদের আনসারটা হবে ডি। এখন তোমরা কে বুঝো নাই কমেন্টে বলো। কে বুঝো নাই তাড়াতাড়ি কমেন্টে বলো। আচ্ছা ডি মনে হচ্ছে, হ্যাঁ এটা আনসার ডি হইছে, বেগ স্থির থাকে তাই বললাম। আচ্ছা গুড, তোমাদেরটা হইছে বেগ স্থির থাকে, দ্যাটস ওয়াই এই আনসারটা হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা পরবর্তী প্রবলেমে চলে যেতে পারি। আমরা সপ্তম অধ্যায় নিয়ে এই এতক্ষণ সলভ করছি, সপ্তম অধ্যায়ের আর কোনো প্রশ্ন নাই। এবার আমরা অষ্টম অধ্যায়ে একটা প্রবলেমে চলে যাব, সেটা হচ্ছে পর্যায়বৃত্তিক গতি। পর্যায়বৃত্তিক গতি থেকে প্রশ্ন আসছে, পর্যায়বৃত্তিক গতি থেকে যে প্রশ্নটা আসছে। আচ্ছা একজন বলো ফিক্সড হওয়াটা বুঝলাম না, শহীদুল ইসলাম এখনো বুঝো নাই? এই যে দেখো আল্লাহ পাক মানে এই জিনিসটা হলো ন্যাচারাল। এই যে মেঘ একটা নির্দিষ্ট উচ্চতায় সে ভি প্রপোর্শনাল টু টি এই সমানুপাতিক রেটে সে বাড়তেছে, যত টাইম যেতেছে তত বেগ বাড়তেছে। আমি একতলা বিল্ডিং থেকে যদি একটা ইট ফালাই দিই, তোমার মাথায় যেরকম ব্যথা লাগবে 10 তলা ইটের থেকে ফালাইলে কি সেম ব্যথা লাগবে? না, 10 তলা থেকে ফালাইলে তোমার বেশি ব্যথা লাগবে। এটা কারণ কি, বেগ বেশি। আমরা জানি ই কে সমান হাফ এম বি স্কোয়ার, ই কে সমান হাফ এম বি স্কোয়ার, তার মানে ভি যত বাড়বে ই কে তত বাড়বে। এখন ভি কখন বাড়ে, যখন টি বাড়ে। আমরা নিউটনের সূত্র পড়ছো না যে ভি প্রপোর্শনাল টু টি, তারপর টাইম যত বাড়বে ভি এর মান তত বাড়তে থাকবে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, এই সূত্রটা মানলো। বাট এই যেটা মনে করো ভূমি, এই জায়গাটা আইসা বেগ আর বাড়বে না, এখানে সাপোজ ভি এর মান ছিল 30, হ্যাঁ, এইখানে পুরো রাস্তায় ভি এর মান 30ই থাকবে, বেগটা আর বাড়বে না। তাহলে আমাদের গ্রাফটা কি হবে, আমাদের গ্রাফটা হচ্ছে ভি ফার্স্টে বাড়ছিল, এই অংশটুকুতে বাড়ছে, পরে ভিটা ফিক্সড হয়ে গেল, এই যে ফিক্সড হয়ে গেল। শহীদুল তুমি কোশ্চেন করছিলা, তুমি কি তোমার প্রশ্নের আনসার পাইছো? একটু কমেন্টে বলো। তাহলে আমরা পর্যাবৃত্তিক গতিতে যে প্রশ্নটা আমরা এখন সলভ করব, এটা আসছে চিটাগাং বোর্ড 2015-তে আসছে। অষ্টম অধ্যায় থেকে এখন আমরা করতেছি, এটা তোমরা সলভ করবা, দেখি তো পারো কিনা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে
যদি অভিকর্ষ ত্বরণ জি এবং পর্যায়কাল যদি টি হয়ে থাকে তবে তার লেখচিত্রটি কোনটি সঠিক। আচ্ছা চলো আমরা এটা সলভ শুরু করি। তাহলে জি এর সাথে টি এর আমাদের সম্পর্ক নিতে হবে। এখন এখানে কিন্তু প্রত্যেকটাতে টি স্কয়ার, টি মানে কি যে টি স্কয়ার টি স্কয়ার টি স্কয়ার টি স্কয়ার। আচ্ছা টি স্কয়ারের সাথে আমাদের গ্রাফটা প্লট করতে হবে। আমরা জানি টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, আমরা তো সূত্র এটা জানি তাই না। এখন টি স্কয়ারের সাথে গ্রাফটা আঁকতে হবে, টি এর সাথে না, টি স্কয়ারের সাথে। তাহলে টি স্কয়ারের সাথে যদি হয় উভয়কে স্কয়ার করো, টি স্কয়ার সমান সমান 4 পাই স্কয়ার এল বাই জি। তাহলে আমরা বলতে পারি টি স্কয়ারের সাথে জি এর গ্রাফটা কি হবে, টি এর গ্রাফটা হচ্ছে ব্যস্তানুপাতিক। খেয়াল করে দেখো এই যে টি স্কয়ার, টি স্কয়ার হইতেছে আমাদের ওয়াই অক্ষ বরাবর প্লট করছে আর এক্স অক্ষ বরাবর হইতেছে আমাদের জি এর মান, ঠিক আছে। আচ্ছা আমি উল্টাটা লিখছি, এরকমই ছিল। তাহলে আমরা ধরি টি স্কয়ার কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই লিখলাম। আর জি কি এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স লিখলাম। তাই অতএব টি স্কয়ার মান হচ্ছে ওয়াই আর জি এর মান কত, জি এর মান হচ্ছে এক্স। তাহলে এটা কি ব্যস্তানুপাতিক না? এটা যদি ব্যস্তানুপাতিক হয়ে থাকে আমাদের আনসার হবে এইটা। আমি আবার রিপিট করি, এটা টি এর সাথে জি এর সম্পর্ক না। টি এর সাথে জি এর সম্পর্ক হলে একটা রুট থাকতো, একটা রুট থাকতো। এখানে কি টি স্কয়ারের সাথে জি এর সম্পর্ক, টি স্কয়ারের সাথে জি এর সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। তবে এইটা কিন্তু সমানুপাতিকের গ্রাফ, এইটা হইতেছে গিয়ে ব্যস্তানুপাতিকের গ্রাফ না, এটা সমানুপাতিকই কিন্তু ঢালটা নেগেটিভ। আর এটা তো মানে বাড়তেছে, জি বাড়লে কি টি স্কয়ার বাড়ে? এই জি বাড়লে তো টি স্কয়ার বাড়ে না, উল্টাটা কমে, ঠিক আছে। এটাও আনসার হবে না। সো আমাদের আনসারটা হবে অপশন বি। এরই মাধ্যমে হচ্ছে এরপর তরঙ্গ চ্যাপ্টার এবং হচ্ছে যে লাস্টে যে চ্যাপ্টার আছে এখান থেকে কোনো প্রশ্ন পাই নাই। দ্যাটস ওয়াই এরই মাধ্যমে হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের গ্রাফের প্রবলেম সলভ করা শেষ। ফিজিক্স ফার্স্ট পার্টের গ্রাফের প্রবলেম সলভ করা শেষ হয়ে গেছে আমাদের। তার আগে হচ্ছে আমি তোমাদের একটু যদি কমেন্ট চেক করি, আমি তোমাদের কমেন্ট যদি একটু চেক করি। আচ্ছা মাহির হাসান বলছে আরেকটু বলেন টি টু টি স্কয়ার আর এলটা কি হবে? ওগুলা তো ফিক্সড, এগুলো তো ফিক্সড। মানে এই যে খেয়াল করে দেখো এল একটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড এর জন্য, এটা পাশে লিখে দেওয়া উচিত ফিক্সড এল এর জন্য, ফিক্সড এল এর জন্য এই ঘটনাটা ঘটবে, আদারওয়াইজ যেটা পসিবল না। তো আমাকে মাহির হাসান বলছো আরেকবার বুঝাই দিতে, আমি আরেকবার বোঝাচ্ছি। তো আমাদের মেইন সূত্রটা হলো টি ইকুয়াল টু টু স্কয়ার রুট ওভার এল বাই জি। আমাদেরকে বলছে জি এর সাথে টি স্কয়ারের গ্রাফটা প্লট করতে। দেখো এক্স অক্ষ বরাবর জি, ওয়াই অক্ষ বরাবর টি স্কয়ার, এক্স অক্ষ বরাবর জি, ওয়াই অক্ষ বরাবর টি স্কয়ার। তো টি ইকুয়াল টু স্কয়ার রুট ওভার এল বাই জি, তাহলে টি স্কয়ার সমান কি হবে 4 পাই স্কয়ার এল বাই জি। এখন এইখানে এই পুরো মানটাই হবে কনস্ট্যান্ট, 4 পাই স্কয়ার মান তো কনস্ট্যান্ট জানোই। এখানে জি এর মান কনস্ট্যান্ট না, কারণ আমাদের গ্রাফিক প্লট করতে হবে জি এর সাপেক্ষে, তার মানে জি তো কনস্ট্যান্ট না। তো তার মানে আমরা কি বলতে পারি এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, উপরের পুরো পার্টটা। তাহলে টি স্কয়ারের সাথে 1 বাই জি এর সম্পর্ক থাকবে, টি স্কয়ার প্রপোর্শনাল টু 1 বাই জি। তাহলে আমরা কি লিখতে পারি টি স্কয়ারের মনে মনে আমি ওয়াই ধরলাম, কারণ টি স্কয়ার ওয়াই অক্ষ বরাবর, আর জি এর মনে মনে এক্স ধরলাম, কারণ কি জি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে যদি আমরা এখানে বসাই দিই টি স্কয়ারের জায়গায় ওয়াই হবে আর জি এর জায়গায় এক্স হবে, তাহলে এটা কি, এটা কিসের গ্রাফ? এটা ব্যস্তানুপাতিকের গ্রাফ না, এর জন্য এইটা হইছে, ঠিক আছে। যদি টি এর সাথে জি এর গ্রাফ হইতো তাহলে কিন্তু এরকম হইতো না, সেটা বর্গমূল আকারে হইতো, বর্গমূল আকারে গ্রাফ যেরকম হয় সেরকম হইতো, ঠিক আছে। সো আমরা এখানে সিদ্ধান্তে আসতে পারলাম যে টি স্কয়ারের সাথে জি এর গ্রাফটা হবে ইনভার্স, অর্থাৎ বিপরীত হবে আর কি। তো এখন আমাকে কমেন্টে বলো এটা বুঝছো কিনা। আচ্ছা এখানে কোশ্চেন করছে যে সুরাইয়া সজি কোশ্চেন করছে যে টি স্কয়ারের সাথে এল এর গ্রাফটা কিরকম হবে। আচ্ছা এটা তো বলবা, টি স্কয়ারের সাথে যদি আমরা এল এর গ্রাফ করতে যাই তাহলে আমরা কিভাবে করব চলো দেখি। তো টি স্কয়ারের সাথে যখন এল এর গ্রাফ করব তখন জি থাকবে ফিক্সড, ঠিক আছে, টি স্কয়ার ভার্সেস এল। তখন টি স্কয়ারের জায়গায় আমরা এভাবে লিখতে পারি টি স্কয়ার প্রপোর্শনাল টু এগুলো হবে কি ফিক্সড, তাহলে এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক, খেয়াল করছো। তাহলে তখন আমরা কি বলতে পারি টি স্কয়ারের মনে মনে যে ওয়াই অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর টি স্কয়ার না, তাহলে টি স্কয়ারের মনে মনে ওয়াই ধরবা, ঠিক আছে। আর এক্স অক্ষ বরাবর কি জি না, সরি এল, এক্স অক্ষ বরাবর তখন এল হয়ে যাবে। এক্স অক্ষ বরাবর যদি এল হয়ে থাকে তাহলে আমরা এখানে কি এক্স লিখতে পারি, এখানে প্রপোর্শনাল, তখন ওয়াই এর সাথে এক্স এর সম্পর্কটা হয়ে যাবে প্রপোর্শনাল, প্রপোর্শনাল হয়ে গেলে তখন আনসারটা হবে এইটা। তাহলে আমরা যদি এখানে এল দেই তখন এই আনসারটা হবে। তাহলে শশী তুমি তো অবশ্যই আনসার পাইছো টি স্কয়ার প্রপোর্শনাল টু এল, টি স্কয়ার প্রপোর্শনাল টু এল, তখন এটা উপরে যাবে, ঠিক আছে।
তার মানে টি স্কয়ারের সাথে জি এর সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, টি স্কয়ারের সাথে এল এর সম্পর্কটা হলো সমানুপাতিক, এটা মনে রাখবা। এরই মাধ্যমে হচ্ছে আমাদের এটা শেষ। এরই মাধ্যমে হচ্ছে আমাদের কোনটা শেষ, আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ। আমরা হচ্ছে এখন ফিজিক্স সেকেন্ড পার্টে চলে যাব। আমরা কোথায় চলে যাব, ফিজিক্স সেকেন্ড পার্ট। তো ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে আমি প্রথম চ্যাপ্টার অর্থাৎ তাপগতিবিদ্যা থেকে আমি প্রবলেমস পাই নাই, বাট আমি কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িৎ থেকে কিন্তু কয়েকটা প্রবলেম পেয়েছি। তো আমি এখন তোমাদেরকে স্থির তড়িৎ থেকে প্রবলেমসগুলো সলভ করে দিব। আচ্ছা, এগুলো আসলে অ্যাডমিশনের চাইতে ইয়াতে বেশি আসে, এইচএসসিতে বেশি আসে, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে সলভ করাবো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট। তো ফিজিক্স সেকেন্ড পার্ট তোমাদেরকে আগে বলছিলাম যে গতিবিদ্যা থেকে আসছে হলো 40টা কোশ্চেন, 40টা, আর টোটাল আসছে গিয়ে তোমার 84টা। অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট অনেক বড় একটা অংশ আমরা শেষ করে ফেলছি, শুধু গতিবিদ্যা ছিল 40টা। ফিজিক্স সেকেন্ড পার্ট তোমাদের 20টার নিচে অবজেক্টিভ আসছে। সো তোমরা ফিজিক্স ফার্স্ট পার্ট দুমসে পড়বে অবজেক্টিভ লেগে, অবজেক্টিভ গ্রাফের লেগে কোন পার্ট ইম্পর্টেন্ট, ফিজিক্স ফার্স্ট পার্ট। আই রিপিট, গ্রাফের জন্য কোন পার্টটা ইম্পর্টেন্ট, ফিজিক্স ফার্স্ট পার্ট। ফিজিক্স ফার্স্ট পার্ট যত গ্রাফ আছে সব দুমসে পড়ে ফেলবে, কারণ ফার্স্ট পার্ট থেকে গ্রাফ বেশি আসছে, শুধুমাত্র এইচএসসি না, অ্যাডমিশনেও। তো আমি এখন যে প্রবলেমটা সলভ করাবো সেটা হচ্ছে স্থির তড়িৎ চ্যাপ্টারের, স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ চ্যাপ্টার যে প্রশ্নটা সর্বপ্রথম এসেছে সেই প্রশ্নটা হলো চার্জিত, এটা আসছে ঢাকা বোর্ড 2019, চার্জিত গোলকটির ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে বিভব ও কেন্দ্র হতে দূরত্ব আর, বিভব ও কেন্দ্র থেকে দূরত্ব আর এর লেখচিত্র। আচ্ছা, বি এর সাথে আমরা আর এর গ্রাফটা আমরা রাখতেছি, এই যে দেখো। তো বি এর সাথে আর এর গ্রাফটা খুবই সিম্পল, তোমরা সূত্র পারো যে বি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, এই সূত্র তোমরা সবাই পারো। এখানে বি এর সাথে যদি আমি আর এর গ্রাফ আঁকতে যাই তখন কিউ এর মানটা হইতেছে ফিক্সড, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারতেছি যে কিউ ফিক্সড হলে বি এর সাথে আর এর সম্পর্কটা কিরকম হবে, ব্যস্তানুপাতিক। বি এর সাথে আর এর সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। তো এটা কি ব্যস্তানুপাতিক, এখানে এটা গ্রাফ আমি এখনো আঁকি নাই, এটা হচ্ছে খারাপ, এটা কি ব্যস্তানুপাতিক গ্রাফ না, তাহলে ব্যস্তানুপাতিক গ্রাফ কোনটা, এইটা আনসার হবে, ঠিক আছে। এখন একটু কাহিনী আছে, এটা আনসার হওয়ার কথা ছিল, এটা আনসার হওয়ার কথা ছিল, এটা আনসার হওয়ার কথা ছিল, হবে কিনা এটা আমরা এখনই বলতে পারবো না, এটা রিজন আছে। এটা রিজনটা কি, রিজনটা হইতাছে যে বিভব বইলা দিছে, এটা কি বিভব বইলা দিছে। তো বিভবের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস জানতে হবে, গোলকের ক্ষেত্রে বিভবের একটু কাহিনী আছে। গোলকের ক্ষেত্রে বিভবটা হলো একবার ডিরেক্টলি যে কমবে তা না, একটা যদি গোলক বলে দেওয়া হয়, গোলকের ভিতরে সব সময় বিভবটা সেম থাকে, গোলকের বিভবে সবসময় বিভব কিরকম থাকে, সেম থাকে। মানে একেবারে কেন্দ্র থেকে শুরু করে গোলকের গোলক পর্যন্ত, ব্যাসার্ধ পর্যন্ত সবসময় বিভবটা সেম থাকে, এর পরবর্তীতে গিয়ে চেঞ্জটা হয়। যেমন তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে সমবিভব তল, তো এটা মানে কি, এই যে মনে করো একটা গোলক, এই গোলকের কেন্দ্র থেকে শুরু করে যে এখানে বি এর মান কত হবে, সাপোজ এখানে এই কেন্দ্র থেকে দূরত্ব ডি এর মান হচ্ছে 1 মিটার। এখন তোমাকে আমি বললাম আর এখান থেকে দূরত্বটা দিয়ে দিলাম হচ্ছে তোমার ধরো 4 মিটার, তাহলে আমরা কি বলতে পারি, আর ইজ ইকুয়াল টু 4 মিটার। এখন আর ইকুয়াল যদি 4 মিটার হয়ে থাকে তাহলে বিভবের মান কত হবে, বি ইজ ইকুয়াল টু ওই যে 9 × 10⁻⁹, এখানে ধরা যাক কিউ একটা চার্জ আছে, কিউ ডিভাইডেড বাই 4, এটা হবে। এটা কোথায়, এটা হচ্ছে কেন্দ্র থেকে 4 মিটার দূরত্বে। বাট যদি বলা হয় কেন্দ্র থেকে 1 মিটার দূরত্বে, তাও তুমি 4 লিখবা, 1 লিখবা না। এইটা হইতাছে গিয়া থিওরি। কিসের থিওরি, তুমি গোলকের মধ্যে যেখানেই তুমি এই চার্জটা রাখো না কেন, এটা গোলকের পৃষ্ঠে আসা পড়ে,
এটা গোলকের কোথায় এসে পড়ে, পৃষ্ঠে এসে পড়ে। মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আমার হাতে একটা ফুটবল আছে, আমি কি করলাম, ফুটবলের ভিতরে একটা চার্জ রাখলাম, ওই চার্জটা ফুটবলের ভিতরে থাকবে না, ওই চার্জটা কি করবে, পুরা গোলকে পৃষ্ঠে এসে পড়বে। আমার কথা ক্লিয়ার? চার্জ যদি তুমি গোলকের ভিতরে রাখো, ওটা আচ্ছা বাকি আছে, আমরা